নবগ্রামের একদম শেষ প্রান্তে, যেখানে দিগন্তে মাঠ মিশে গেছে অন্ধকারে, সেখানে একটিমাত্র তেঁতুল গাছ দাঁড়িয়ে আছে, কালো ছায়ার মতো। চারপাশে নেমে এসেছে শীতের ঘন কুয়াশা, বাতাসে ভেজা মাটির গন্ধ, আর সঙ্গে অদ্ভুত এক নিস্তব্ধতা। দূরে শেয়ালের ডাক রাতের নীরবতাকে ছিন্ন করছে। গ্রামের বুড়োরা বলে, ওই ডাকের পরই গাছটা জেগে ওঠে। তেঁতুল পাতাগুলো হাওয়া ছাড়াই নড়ে, আর গাছের নিচে দেখা যায় কারো ছায়া। সাদা শাড়ি, খোলা চুল, পায়ের আওয়াজ নেই, তবু যেন মাটি কেঁপে ওঠে। আজ রাতেও হাট ফেরত দুজন চাষা ওই পথ দিয়ে ফিরছিল। কুয়াশায় চোখে কিছু দেখা যায় না, তবু মাটির গন্ধে টের পাওয়া যায় কেউ যেন পাশে হাঁটছে। ওরে গণেশ, বাতাসে যেন ঠান্ডা কেমন, তাই না? কার নিঃশ্বাস যেন ঘাড়ে লাগছে। আরে চুপ কর রে, চুপ কর, নাম নিস না। নাম নিলেও খুঁজে নেয়, বুঝেছিস? দূরে তখন বাতাস থেমে গেছে। মাঠের ওপারে পুকুরের জলে চাঁদের প্রতিচ্ছবি কাঁপছে। কুকুরের হালকা ডাক, আর হঠাৎ একটা কর্কশ হাসি ভেসে আসে খুব ধীরে, যেন গাছের গুঁড়ি থেকে। চাষারা পেছন ফিরে তাকায়, কেউ নেই, কিন্তু কুয়াশার ভেতর গাছের নিচে যেন কারো সাদা পা অল্প আলোয় দুলে উঠল। ওরে বাবারে, কে যেন ওখানে! ওরে পালা রে, ওরে পালা! একজন ছুটে পালাতে গিয়ে হোঁচট খায়। টর্চের আলোয় মাটিতে পড়ে থাকা কিছুর একটা ঝলক, ছেঁড়া কাপড়, পুরনো দুধ সাদা শাড়ির আঁচল। বাতাসে একটা পোড়া গন্ধ, ধূপের না, আগুনের মাংসের মতো। গাছের ডালে তেঁতুল পাতা দুলছে অদ্ভুত ছন্দে, যেন কেউ গান গাইছে হালকা সুরে। আমায় ডাকলে আমি যাই, আমায় ডাকলে আমি যাই। চাষারা আর দাঁড়ায় না, গা বাঁচিয়ে দৌড় দেয় গ্রামের দিকে। পেছন থেকে আবার সেই হাসির শব্দ, এবার একটু জোরে আর একটু কাছে। গ্রামের আলো দেখা যায়, কিন্তু মাঠের দিকটা আরো অন্ধকার হয়। তেঁতুল গাছের নিচে হঠাৎ বাতাসে দুলে ওঠে একটা পুরনো দড়ি, যেন যেন আজও কেউ সেখানে বাঁধা আছে। হাওয়ায় ভেসে আসে মাটির গন্ধ আর এক ফিস ফিস শব্দ। তেঁতুল তলায় কেউ আসে না কেন রে? পরদিন বিকেল, নবগ্রামে হাট বসেছে বটতলার নিচে। গরু, ছাগল, হাঁড়ি, পাতিল আর গরম চায়ের ধোঁয়ায় ভরপুর চারিদিক। কিন্তু কুয়াশা যেন আজও পুরোপুরি কাটেনি। সূর্যের আলো পড়েও মাঠের দিকটা ধোঁয়াটে। বৃদ্ধ লোকটার নাম বটেশ্বর, বয়স ৮০ পেরিয়েছে, কিন্তু চোখ দুটো আজও তীক্ষ্ণ। হাটের ছেলেমেয়েরা তার চারপাশে গোল হয়ে বসে আছে। কেউ বলে বটেশ্বর দাদু নাকি সব জানে। ভূতের গল্প, সাপ, সাপান্ত, তন্ত্র, মন্ত্র সবই তার মুখে জীবন্ত হয়ে ওঠে। বটেশ্বর ধীরে ধীরে হুঁকো টানে, তারপর ফিস ফিস স্বরে বলে, তেঁতুল তলার ওই মাঠে তেঁতুল গাছটা শুধু গাছ না রে বাপু, আছে এক দগ্ধ আত্মা। নাম ছিল চম্পা, ধাত্রী ছিল সে। ব্রিটিশ আমলে এই গ্রামেই বাচ্চা প্রসব করাতো। সবাই চুপ।
শুধু হুকোর টুংটাং শব্দ। বৃদ্ধ বটেশ্বরের কণ্ঠে ভয়ের ভার জমে যায়। তিনি বলেন, একদিন ভুল চিকিৎসায় এক নবজাতক মরে গেল। গ্রামের পুরুষেরা তো রেগে আগুন, বলে ওই চম্পা পিশাচিনী, ওর হাতেই বাচ্চা মরে। সেই রাতে শীতের কুয়াশায় ওকে নিয়ে গেল ওরা তেঁতুল তলার মাঠে। তারপর দাদু? গাছে বেঁধে পুড়িয়ে দিল ওকে। গাছের পাতা তখনও সবুজ ছিল, কিন্তু আগুনের লেলিহান ছোঁয়ায় সব শুকিয়ে গেল। জ্বলতে জ্বলতে চম্পা হেসে উঠেছিল। একবারও কাঁদেনি, শুধু বলেছিল, আমি ফিরবো, আমার বাচ্চারা ডাকলে আমি ফিরবো। বটেশ্বরের এই কথায় ছেলে মেয়েগুলো চুপ হয়ে যায়। চারপাশটা যেন এক অদ্ভুত নিস্তব্ধতা গ্রাস করে। দূরে একটা পাখি ডেকে ওঠে, যেন গল্পের উত্তর দিচ্ছে। বটেশ্বর আবার হুঁকো টানে। ধোঁয়ার ভেতর তার মুখ দেখা যায় অস্পষ্ট। তারপর থেকে যে রাতে কুয়াশা নামে, শিয়াল ডাকে আর তেঁতুল পাতা দুলে, তখন ওর হাসি শোনা যায় মাঠের ভেতর থেকে। কেউ দেখে না, কিন্তু সবাই শোনে। আমার স্বামীও শুনেছিল সেই হাসি, কিন্তু পরদিন আর ঘরে ফেরেনি। বটেশ্বর বৃদ্ধার কথায় মাথা নাড়ে ধীরে। তারপর বলে, ও গাছ এখন জীবন্ত মা। আগুনে পোড়া আত্মা তার ভিতরে বাসা বেঁধেছে। তাই তো বলি, ওই মাঠের ধারে যেও না। সন্ধ্যার পর ওর নিঃশ্বাস ছুঁয়ে যায় মানুষকে। দূরে সূর্য নামছে, আলো কমে যাচ্ছে। তেঁতুলতলার দিক থেকে হালকা বাতাস আসে, আর এক মুহূর্তের জন্য মনে হয় যেন কারোর হাসি ভেসে এলো। সন্ধ্যা হয়ে এলো। আস্তে আস্তে হাটের সব শব্দ থেমে যেতে থাকে। হাটের কোলাহল ধীরে ধীরে মিলিয়ে যাচ্ছে। দোকানপাট গুটিয়ে নিচ্ছে সবাই। শুধু বটেশ্বর হুঁকোয় কয়লার লাল আভা জ্বালাতে থাকে অন্ধকারে। ঠিক যেন তেঁতুলতলার সেই রাতের আগুন আবার জেগে উঠেছে। নভেম্বরের শেষ দিক, বিকেলবেলা। নবগ্রামের রেল স্টেশন প্রায় শুনশান। লালচে কুয়াশায় ঢাকা চা দোকানের পাশে হুইসেল বাজিয়ে থামে পুরনো একটা লোকাল ট্রেন। ধোয়ার ফাঁকে নামলেন শম্ভুনাথ সেন, শহরের নাট্য শিক্ষক। হাতে কাগজের বান্ডিল, চোখে এক রাস উচ্ছ্বাস, আর সঙ্গে আরও 4 জন ছাত্রছাত্রী, পল্লব, সুস্মিতা, রণ আর নন্দিতা। সবাই হেসে বলাবলি করছে, স্যার, গ্রামটা কিন্তু বেশ সুন্দর দেখাচ্ছে। সত্যি কি সুন্দর গ্রামটা। বিউটিফুল। শম্ভুনাথ মৃদু হেসে বলে, হ্যাঁ, লোককাহিনীর মঞ্চ করতে হলে এমন জায়গায় চাই, একেবারে সত্যিকারের পরিবেশ। লোকের মুখে শুনেছি এখানে এক জায়গায় তেঁতুলতলার মাঠ নামে একটা জায়গা আছে, আর সেখানে নাকি ভয়ে লোকে ওইদিকে রাস্তাই পেরোয় না। তাই নাকি স্যার? তাহলে তো আমাদের গন্তব্যস্থল ওটাই। হ্যাঁ, কিন্তু স্টেশনের পাশে দাঁড়িয়ে থাকা এক বৃদ্ধ ওদের কথা শুনে মাথা নাড়ে, মুখে স্পষ্ট অস্বস্তি। সে ধীরে ধীরে তাদের দিকে এগিয়ে এসে বলে, আপনাদের কোথায় যাওয়া হবে বাবু? তেঁতুলতলার মাঠে নাটকের রিহার্সাল করতে। বৃদ্ধ চুপ করে যায়, মুখে শিউরে ওঠার মতো এক ভয়। তিনি কাঁপা কাঁপা কণ্ঠে বলে ওঠেন, বাবু, সন্ধ্যের পর ওই মাঠে যেও না। ও গাছের নিচে আলো জ্বাললে ওই হাওয়া হাসে। ও কাউকে ছাড়ে না, কাউকে না। ওই মাঠে যেও না, তোমরা যেও না বাবু, যেও না। বৃদ্ধের এই কথা শোনা মাত্র ছাত্ররা হেসে ওঠে।
শম্ভুনাথ ঠোঁটে হাসি টেনে বলে, দেখলেন, আমাদের নাটকের জন্য দারুণ কন্টেন্ট পাচ্ছি। গ্রামের গল্পই আমাদের নাটকের প্রাণ, আমরা ওখানেই যাব। শম্ভুনাথ বৃদ্ধের কথায় অতটা গুরুত্ব দিল না। তারা এগিয়ে চলল গ্রামের দিকে। ওরা হাঁটতে হাঁটতে গ্রাম পেরোয়। পথের দুই পাশে তাল গাছ, সরু খাল আর কুয়াশায় ঢাকা ভিটে বাড়ি। মাঝে মধ্যে মুরগির ডাক, বাঁশবনের ফাঁক দিয়ে আলোর রেখা দেখা যায়। সূর্য তখন পশ্চিম আকাশে লাল গোলার মতো ঝুলে আছে। ধীরে ধীরে আলো নিভে আসছে। তবু যতই সামনে যায়, বাতাসের গন্ধ যেন বদলে যায়। এক ধরনের ভেজা পোড়া গন্ধ, কেমন যেন অচেনা আর কেমন ভারী। নন্দিতা বলে, স্যার, এই গন্ধটা কেমন যেন না? গ্রামের গন্ধ রে বাবা, শহরে পাবে না এই স্বাদ। সূর্য তখন পুরোপুরি দিগন্তে ডুবে গেছে। আকাশের রং রক্ত চন্দনের মতো। তালপাতার মাথায় ঝুলছে শেষ আলোটা। দূরে একটা কুকুর হঠাৎ চিৎকার করে ওঠে। তারপর নিস্তব্ধতা। কুয়াশা এখন ঘন কাঁথার মতো চারপাশ ঢেকে ফেলেছে। বাতাসে এখন শুধু সেই পোড়া ভেজা গন্ধ, যেন কেউ ঠিক এইমাত্র তেঁতুল গাছের শুকনো পাতা পোড়াচ্ছে। অবশেষে তারা এসে পৌঁছলো তেঁতুলতলার মাঠে। দূর থেকে দেখা যায় মাঠটা একদম ফাঁকা। মাঝখানে দাঁড়িয়ে বিশাল তেঁতুল গাছ, কালো ভারী, অথচ যেন নিঃশ্বাস নিচ্ছে ধীরে ধীরে। রণ থেমে যায়, বলে, স্যার, এই গাছটা একটু অন্যরকম লাগছে না? শম্ভুনাথ টর্চ জ্বালায়, গাছের ডালে আলো ফেলে। চারিদিকের নিস্তব্ধতা এত ঘন যে নিজের নিঃশ্বাসের শব্দ স্পষ্ট শোনা যায়। অনেক দূরে কোথাও একটা কুকুর হঠাৎ কেঁদে ওঠে। আরে ভয় পেও না, এটাই আমাদের স্টেজ হবে। এখানেই আমরা করব আমাদের লোকনাট্য, চম্পার শেষ রাত, বুঝেছ? ছাত্রছাত্রীরা তেঁতুল গাছের দিকে এগিয়ে যায়, কিন্তু কেউ খেয়াল করে না গাছের ডালের ছায়া একটু একটু করে তাদের পায়ের কাছে নেমে আসছে, যেন মাটির ভেতর থেকে কেউ টানছে ধীরে ধীরে। বাতাসে অজানা শীতলতা, আর গাছের পাতার ফাঁক দিয়ে ভেসে আসে ক্ষীণ ফিস ফিস শব্দ। আবার এলে? সন্ধ্যা নামছে ধীরে। আকাশের শেষ আলোটুকু মিশে গেছে কুয়াশায়। মাঠের চারপাশে ঝিঝির ডাক, আর দূরে কোনো গরুর ঘণ্টার হালকা শব্দ। তেঁতুলতলার মাঠে আজ আলো জ্বালানো হয়েছে। ছাত্রছাত্রীরা কাঠের খুঁটি পুঁতে অস্থায়ী মঞ্চ বানাচ্ছে। শম্ভুনাথ কাগজ হাতে দাঁড়িয়ে বলে, ঠিক এখানেই হবে নাটকের কেন্দ্র। এই যে এই গাছটাই হবে আমাদের প্রতীক, জীবিত আর মৃতের মাঝের সেতু। স্যার, একটু ভৌতিক লাগছে, কিন্তু ভয় থাকলেই নাটক জীবন্ত হয় হে। হাওয়ায় ঠান্ডা বেড়েছে। টর্চের আলোয় গাছের ছায়া লম্বা হয়ে মাটিতে পড়েছে, যেন কোনো অজানা প্রাণী নিঃশব্দে হামাগুড়ি দিচ্ছে। তাদের নাটকের সমস্ত প্রস্তুতি তৈরি। নন্দিতা অস্থায়ী স্টেজের মাঝে দাঁড়িয়ে গলায় গামছা জড়িয়ে সংলাপ পড়তে শুরু করে। চম্পা বলেছিল আমি ফিরবো, আমার সন্তানরা ডাকলে আমি। ঠিক তখনই তার গলা কেঁপে ওঠে। বাকিটা বলা যায় না, কারণ ঠিক সেই মুহূর্তে হাওয়া হঠাৎ থেমে যায়। ভারী অস্বস্তিকর ঘন নীরবতা। স্যার, এই নীরবতা কেমন অদ্ভুত না? শম্ভুনাথ কিছু একটা বলতে যাবে, এমন সময় গাছের ডালে ঝট করে একটা শব্দ হলো। সবাই একসাথে তাকায়। পাতাগুলো দুলছে, কিন্তু গাছের চারপাশে কোনো বাতাস নেই। টর্চের আলো ফেলতে দেখা যায় গাছের গুঁড়ির পাশে কিছু একটা নড়ছে, মাটির রঙের মতো, অথচ মানুষের মতো আকার। নন্দিতা চিৎকার করে ওঠে, স্যার, স্যার, গাছে কেউ বসে আছে। সবাই স্তব্ধ। টর্চের আলোয় কিছু দেখা যায় না, শুধু পাতাগুলো দুলছে একই ছন্দে, একেবারে মানুষের শ্বাসের তালে।
হঠাৎ মঞ্চের পাশে রাখা ব্লুটুথ স্পিকার থেকে একটা বিকৃত আওয়াজ ভেসে আসে। আমি এখনো বাচ্চাদের ডাকি। বাতাস এক ঝটকায় উঠল, লাইট ফ্লিক করে নিভে গেল, আর গাছের নিচে ক্ষীণ আলোয় দেখা গেল সাদা ছায়া। একজন নারী, মাথা নিচু, খোলা চুল মাটিতে ছোঁয়া। শম্ভুনাথ স্তব্ধ হয়ে দাঁড়িয়ে আছে। ছাত্ররা পেছনে সরে যাচ্ছে, কেউ দৌড়াতে পারছে না, পা যেন মাটিতে আটকেছে। এক পলকের জন্য গাছের পাতাগুলো হেসে উঠল একসাথে। তারপর সব নিস্তব্ধ, শুধু বাতাসে ভেসে বেড়াচ্ছে ছাইয়ের গন্ধ আর কোনো অদ্ভুত ভেজা নিঃশ্বাসের শব্দ। চারপাশে কুয়াশা ঘন হয়ে গেছে, লাইট নিভে গেছে একে একে। মাঠে এখন শুধু টর্চের ম্লান আলো আর সেই বিশাল তেঁতুল গাছ নিঃশ্বাস নিচ্ছে যেন। বাতাস স্থির, তবু পাতাগুলো দুলছে ধীরে, ছন্দে, এক ভয়ানক ছন্দে। নন্দিতা ফিস ফিস করে বলে, স্যার, স্যার, গাছের নিচে কেউ আছে, দেখুন না। শম্ভুনাথ টর্চের আলো গাছের গোড়ায় ফেলে। প্রথমে কিছু দেখা যায় না, তারপর হঠাৎ আলো পড়ে এক জোড়া সাদা পায়ের ওপর, কিন্তু পরক্ষণেই কিছু নেই। আলোটা কেঁপে ওঠে, টর্চ নিভে যায়। সুস্মিতা কাঁপা গলায় বলে, ওগুলো কার পা ছিল স্যার? কিছুই না, হয়তো আলো ছায়া পড়েছে, আরে ভয় পেও না তোমরা। কিন্তু তার নিজের কণ্ঠ থরথর করে কাঁপছে। দূরে স্পিকারটা আবার কেঁপে ওঠে, একটা বিকৃত আওয়াজ ভেসে আসে, চম্পা বাঁচেনি, কেউ বাঁচবে না। সবাই চুপ, কারো নিঃশ্বাসের শব্দ শোনা যায় না। হঠাৎ মঞ্চের পেছনের দিকের কাগজটা উড়ে যায় ঝট করে। একটা স্ক্রিপ্ট কুয়াশায় মিশে গাছের ডালের দিকে উঠে যায়, যেন অদৃশ্য কোনো হাত টানছে। রণ চিৎকার করে ওঠে, স্যার, স্যার, ওইটা দেখুন, কাগজটা গাছে আটকে গেল। তারা দেখে গাছের ডালে কাগজটা ঘুরছে আর ডালগুলো তুলছে মানুষের মতো ছন্দে। এক মুহূর্তের জন্য মনে হলো পাতাগুলোর মধ্যে এক নারীর মুখ, পুড়ে যাওয়া কালি ধরা চোখ, ফেটে যাওয়া ঠোঁট, আর সেই মুখ হাসছে। বাতাসটা এক ঝটকায় গরম হয়ে ওঠে, তেঁতুল পাতা তুলে ওঠে, মাটি কাঁপে। স্টেজের দিক থেকে হালকা ধোঁয়া উঠছে, আর স্পিকারের শিশুর কান্নার শব্দ। মা, মা, ঠান্ডা লাগছে অনেক মা। সেই কান্নার ভেতর মিশে যায় এক বিকৃত হাসি। আমি তো আছি বাচ্চারা। ছাত্রছাত্রীরা ছুটে পালাতে চায়, কিন্তু পায়ের নিচে কিছু নরম ভেজা জিনিস। তারা তাকিয়ে দেখে মাটিতে কাদা নয়, ছাই মেশানো পোড়া মাংসের মতো কিছু। শম্ভুনাথের গলা শুকিয়ে গেছে, সে বলে, পালাও, সবাই পালাও এখান থেকে, পালিয়ে যাও। কিন্তু কেউ পুরোপুরি নড়তে পারে না, যেন বাতাসই আটকে দিয়েছে তাদের পা। আর গাছের পাতাগুলো এখন হাসছে একসাথে। কুয়াশার ভেতর গাছের ডাল থেকে টপ টপ করে কিছু পড়ছে। জল নয়, ছাই নয়, যেন যেন পোড়া চামড়ার টুকরো। তেঁতুল তলার মাঠে আজ রাতে কেউ জানে না, গাছটা নিঃশব্দে জেগে উঠেছে। আর সে খুশি নয়, ক্ষুধার্ত। কুয়াশা এখন এমন ঘন যে চোখের সামনে হাত তুললেও দেখা যায় না। বাতাসে পুড়ে যাওয়া গন্ধ ভেজা মাটির সাথে মিশে এক অদ্ভুত দম বন্ধ করা ভার।
তেঁতুল গাছের ডালগুলো হঠাৎ দুলে উঠছে, অথচ হাওয়া নেই কোথাও। ছাত্রছাত্রীরা ছুটে পালাতে যাচ্ছে, ঠিক তখন তারা দেখে শম্ভুনাথ এক জায়গায় দাঁড়িয়ে আছে। টর্চের আলো তার মুখে পড়ে বিস্ময় আর ভয়ের বদলে যেন যেন এক রাস মুগ্ধতা। রনক কাঁপা গলায় বলে, স্যার স্যার চলুন না, এখানে এখানে কিছু ঠিক নেই স্যার। তুমি কি শুনছো না? ও কথা বলছে। সবাই থেমে যায়। সত্যি তেঁতুল পাতার দোলার মাঝে একটা নারী কণ্ঠ ধীরে স্পষ্ট জ্বলন্ত আগুনের নিচু গর্জনের মতো শোনা যাচ্ছে। আমার নাটক শেষ হয়নি, এবার তোমরা করো। হঠাৎই বজ্রপাত হয়, আকাশ ফেটে যায় আলোর রেখায়, আর ঠিক সেই মুহূর্তে মঞ্চের কাঠে আগুন ধরে যায়, যেন আগুনটা আকাশ থেকে নয়, গাছের ডাল থেকেই নেমে এসেছে। সুস্মিতা চিৎকার করে ওঠে, আগুন আগুন লাগছে, আগুন লাগছে। সবাই দৌড় দেয়, কিন্তু মঞ্চের চারপাশে কুয়াশা যেন দেয়ালের মতো ঘিরে রেখেছে, কেউ বেরোতে পারে না। গাছের নিচে আগুন লেলিহান হয়ে উঠেছে, পাতাগুলো পুড়ছে না, তবু আগুনের ভেতর দুলছে যেন জীবন্ত কোনো দেহ। নন্দিতা মাটিতে বসে কাঁদছে। স্যার স্যার ওটা কেউ না, ওটা চম্পা, আমি ওর মুখ দেখেছি। শম্ভুনাথ ধীরে এগিয়ে যায় আগুনের দিকে। তার চোখে এখন ভয় নেই, আছে এক এক অদ্ভুত প্রশান্তি। সে ফিসফিস করে বলে, চম্পা, তুই যা করতে পারিস আমি তা নাটকে দেখাতে পারিনি। চল, শেষটা তুই শেখা। রণ ছুটে আসে, হাত ধরে টানতে চায় শম্ভুনাথের। না স্যার, ওই আগুনের ভেতর যাবেন না স্যার। স্যার ওই আগুনের ভেতর যাবেন না স্যার। কিন্তু শম্ভুনাথ হাত ছাড়িয়ে দেয়। আগুনের মধ্যে ঢুকে পড়ে ধীরে ধীরে, যেন কারোর ডাক শুনেছে। বাতাস ভারী হয়ে যায়, আগুনের আওয়াজের ভেতর মিশে যায় সেই পরিচিত হাসি। সব আলো নিভে যায়, হাওয়া কাঁদে, আগুন নিস্তব্ধ হয়। পর মুহূর্তেই শুধু পোড়া কাঠের গন্ধ, ছাইয়ের স্তূপ আর ধোঁয়া। গাছটা আবার নিশ্চুপ, কিন্তু পাতার ফাঁকে এখনো মৃদু দোল, যেন কেউ এখনো নাচছে আগুনের ছন্দে। এই ফিসফিস আওয়াজে নবগ্রামের রাত থেমে যায়, আর তেঁতুলতলার মাঠে প্রথমবার সত্যি দেখা দেয় চম্পার প্রতিশোধের আগুন। ভোরের আলো এখনো ফোটেনি। নবগ্রামের মাঠে ধোঁয়া আর ছাই ছড়িয়ে আছে চারদিকে। তেঁতুল গাছের নিচে গত রাতের আগুনের ছাপ এখনো জ্বলজ্বল করছে। পুড়ে যাওয়া কাঠ, গলানো লোহা আর গন্ধটা যেন রক্ত আর ধূপের মিশ্রণ। পঞ্চায়েতের লোকজন, কৌতূহলী গ্রামবাসী সবাই দূর থেকে তাকিয়ে আছে, কেউ কাছে যাচ্ছে না। একজন বুড়ো ফিসফিস করে বলল, গাছটার নিচে কাইলাবার হাসির আওয়াজ পাইছি রে, ঠিক যেমন বছর পাঁচেক আগে শুনছিলাম। কাল রাতে ওখানে আগুনের মধ্যে নাকি ওই স্যারটা প্রবেশ করে, তারপর আর ফেরেনি। আমিও দেখেছি, হ্যাঁ আমিও দেখেছি। পুলিশ এসেছে, ছবি তুলছে, কিন্তু ছবিগুলো তোলা মাত্রই ঝাপসা হয়ে যাচ্ছে। ক্যামেরার ভেতর আগুনের রেখা দেখা যাচ্ছে, যেভাবে ধোঁয়ার ভেতর কেউ হাসছে। চম্পা কি ফিরে এসেছে, নাকি শম্ভুনাথ এখন গাছটার ছায়া হয়ে গেছে? ধান খেতে হাওয়া বয়ে গেল, আর তেঁতুল পাতাগুলো একসাথে কাঁপতে লাগলো। সূর্যের প্রথম আলো পড়তেই শোনা গেল,
কারো ফিস ফিস যেন বলছে নাটক এখনো শেষ হয়নি। মঞ্চের ধারে নন্দিতা বসে আছে, মুখ মলিন, চোখে ঘুম নেই। রণ কাছে এসে বলে, সব শেষ হয়ে গেছে, চলো। নন্দিতা তাকালো গাছটার দিকে, তারপর ধীরে ধীরে বলল, শেষ নয় রণ, ওরা এখন বেঁচে আছে আমার ভেতরে, শুনতে পাচ্ছি আমি। ওর কণ্ঠ কেঁপে উঠল। ও বলছে পরের অঙ্ক শুরু হবে অমাবস্যার রাতে। হঠাৎই কুয়াশা ফের ঘন হয়ে এলো, ঠান্ডা হাওয়া বইল। আর গাছের নিচে রণ পড়ে থাকা মাটির উপর কিছু একটা দেখতে পেল। একটা পুরনো স্ক্রিপ্ট, আধা পুড়ে গেছে, কিন্তু শেষ পাতায় বড় বড় অক্ষরে লেখা, অঙ্ক 2, মৃতদের মঞ্চে প্রত্যাবর্তন। ওরা আবার ফিরবে। দূরে মন্দিরের ঘণ্টা বেজে উঠল। ভোরের আলো ফ্যাকাশে হয়ে গেল, আর তেঁতুল গাছের ছায়া লম্বা হয়ে মাঠের মাঝখানে এসে থেমে রইল, যেন কারো অপেক্ষায়। বাতাসে এখনো শোনা যায় সেই পরিচিত হাসি। এবং নবগ্রামের প্রতিটি মানুষ বুঝে গেল চম্পা আগুনে নেভেনি, শুধু অমাবস্যা পর্যন্ত বিশ্রামে গেছে। ওই ঘটনার পর কেটে গেছে 1 মাস। অমাবস্যার রাত, নবগ্রামের আকাশে চাঁদ নেই, শুধু ছায়ার কালো মেঘ ভেসে বেড়াচ্ছে। বাতাস নিস্তব্ধ, যেন গ্রামের প্রতিটি কোণে কিছু অপেক্ষা করছে। অনেক দূরে বাঁশবনের ভেতর পেঁচার ডাক, নদীর ধার দিয়ে ভেসে আসছে অচেনা শঙ্খের শব্দ। তেঁতুলতলার মাঠ আজ অদ্ভুত শান্ত। আগুনে পোড়া মঞ্চের জায়গাটা মাটি ফেটে গিয়েছে, ধোঁয়ায় গন্ধ মিশে গেছে শীতল হাওয়ায়। হঠাৎ এক ঘন কুয়াশার ভেতর থেকে দেখা গেল একটুখানি আলো, দ্বীপের মতো দুলছে ধীরে ধীরে। নন্দিতা একা এসেছে, হাতে পুরনো স্ক্রিপ্টটা। ওর ঠোঁট শুকনো, গলাটা কাঁপছে। স্যার, স্যার আমি এসেছি নাটকের দ্বিতীয় অঙ্ক শুরু করতে। গাছের পাতাগুলো একসাথে কাঁপল, হাওয়াটা যেন থেমে গেল এক মুহূর্তে। তারপর ভেসে এলো কণ্ঠ, তুমি ঠিকই বলেছিলে, ওরা এখনো বেঁচে আছে। নন্দিতা চোখ মেলল। তেঁতুল গাছের নিচে দাঁড়িয়ে আছে শম্ভুনাথ, কিন্তু শরীরটা যেন অর্ধেক ধোঁয়া আর অর্ধেক ছায়া। চোখ দুটো জ্বলছে আগুনের মতো। ওর হাসিটা নরম কিন্তু ভয়ানক। নন্দিতা বলল, স্যার আপনি? চম্পা এখন শান্ত, কিন্তু নাটক শেষ হয়নি নন্দিতা। ওর গল্প এখন তোমার মুখে বাঁচবে। বাতাস কেঁপে উঠল, মাটির নিচ থেকে শব্দ এলো, যেন কেউ ধীরে ধীরে হাততালি দিচ্ছে। তেঁতুল গাছের গোড়া থেকে কালো ছায়া উঠতে লাগলো, রূপ নিচ্ছে মানুষের। মহিলারা, শিশুরা, মুখহীন, চোখে কালি। তারা ঘিরে ফেলল নন্দিতাকে। নন্দিতা কাঁপতে কাঁপতে বলল, তোমরা কি চাও আমার কাছে? একসাথে বহু কণ্ঠে উত্তর এলো, ওর ঠোঁট কাঁপল। স্ক্রিপ্টটা খুলে পড়তে লাগলো, এই পৃথিবীতে কেউ মরে না, শুধু চরিত্র বদলায়। বাতাস ঝড়ের মতো বইল, গাছের পাতাগুলো ছিঁড়ে উড়ে গেল আকাশে। শম্ভুনাথের কণ্ঠ মিলিয়ে গেল কুয়াশার ভেতর। পর্দা পড়ে না কখনো, তেঁতুলতলার নাটক চিরকাল চলে। ভোরের আগে মাঠ একেবারে ফাঁকা হয়ে গেল। শুধু তেঁতুল গাছের নিচে পড়ে রইল একটা নতুন স্ক্রিপ্ট। শিরোনাম লেখা, তেঁতুলতলার মাঠ। পরবর্তী অঙ্ক লিখবেন দর্শক। আর দূরে নবগ্রামের হাওয়ায় ভেসে এলো সেই চেনা হাসি। মনে হলো
রাতটা এখনো শেষ হয়নি, শুধু গল্পটা আরেকবার শুরু হতে চলেছে।